প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব হচ্ছে টেন্স। তোমরা হয়তো আগে টেন্স পড়েছ বা পারো না বা হচ্ছে ভালো করে বুঝো নাই। আমরা টেন্স পড়তে চাচ্ছি। এখন টেন্স মানে হচ্ছে কি কাল বা সময়। এখন সময় বা কাল এটা কেমন? আমরা যখন কাজ করি, কিছু কিছু কাজ এই মুহূর্তে করতেছি, কিছু কাজ পরে করব, আর কিছু কাজ আমরা কমপ্লিট করে আসছি বা কাজটা করে আসছি। তার মানে সময়টাকে যদি স্পেসিফিক্যালি বলি তাহলে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অতীত, যেটা আমরা করে করে আসছি, আর একটা হচ্ছে আমরা বর্তমানে করতেছি, এটা একটা, আর একটা ভবিষ্যতে একটা করব, এটা হচ্ছে কি ফিউচার। তাহলে এই জন্য বলা হচ্ছে টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? তিন ভাগে। একটা কি, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, আরেকটা হচ্ছে পাস্ট টেন্স সেটা কি অতীত কাল, আরেকটা হচ্ছে ফিউচার টেন্স এটা হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে প্রধানত হচ্ছে এই তিন প্রকার। এখন অতীতের ভিতরে কি আছে? একটা কাজ করেছিলাম, আরেকটা কাজ করতেছিলাম, ঠিক আছে, আরেকটা কাজ করিয়াছিলাম, আরেকটা হচ্ছে 2 ঘন্টা যাবত কাজ করতেছিলাম। আর কিন্তু চারটা টাইপ আছে। মানে বর্তমানে যদি আমি বলি আমি ভাত খাই, খাই মানে কি গতকালও খাইছি, আজকেও কি সকালেও খাইলাম বা এখন খাবো বা একটু পরে খাবো, ঠিক আছে। মানে ভাত আমি খাই মানে কি আগে খাইছি এখনো খাই বা ভবিষ্যতে এটা খাবো। আরেকটা হচ্ছে ভাত খাচ্ছি বা খাইতেছি। একটা হচ্ছে কি ভাত আমি খাই রেগুলারিটি মেনটেন করি, আরেকটা হচ্ছে ভাত খাইতেছি, আরেকটা হচ্ছে ভাত খেয়েছি মানে একটু আগে খাওয়া হয়েছে, খেয়ে দিয়ে বসছি বা খেয়ে মাত্র উঠে আমরা কোচিং এ আসলাম খাওয়া দাওয়া করে, তাই না? এটা হচ্ছে খেয়েছি। আরেকটা হচ্ছে সকাল থেকে খাচ্ছি, সন্ধ্যা থেকে খাচ্ছি, রাত থেকে খাচ্ছি। ব্যাপারটা এমন না? তারপরে বর্তমানেও চারটা স্টেপ লক্ষ্য করা যায়। ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে হচ্ছে ভাত খাবো, আরেকটা হচ্ছে ভাত খাইতে থাকবো, আরেকটা হচ্ছে কি ভাত খেয়ে থাকবো, আরেকটা হচ্ছে আগামীকাল সকাল থেকে ভাত খেতে থাকবো। তার মানে এই যে আমরা তিনটা টেন্স বলতেছিলাম, এই প্রত্যেকটা টেন্সের ভিতরে মানে বর্তমানের ভিতরেও চারটা স্টেপ আছে, অতীতের ভিতরেও চারটা আছে, ভবিষ্যতের ভিতরে কয়টা আছে? চারটা আছে। এই জন্য বলা হচ্ছে টেন্স সাধারণত 12 প্রকার। কত প্রকার? 12 প্রকার। এই টেন্সটাকে আমরা একটা বুড়ির সাথে কম্পেয়ার করতে পারি। ধরো এক বুড়ি, তার ছিল 3টা মেয়ে, বুড়ি ছিল 3টা মেয়ে, প্রত্যেক মেয়ের থেকে সন্তান হলো 4জন করে। তাহলে প্রথম মেয়ের 4 সন্তান, দ্বিতীয় মেয়ের 4 সন্তান, তৃতীয় মেয়ের 4 সন্তান। তারপর না আমরা যদি এখানে বলি যে প্রথম হচ্ছে টেন্স, এই টেন্সটাকে ভাগ করা আছে কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আরেকটা হচ্ছে পাস্ট টেন্স, আরেকটা হচ্ছে ফিউচার টেন্স। এই তিনটা মানে এটা হচ্ছে বুড়ি, এটাকে আমরা বলতেছি বুড়ি। এটা হচ্ছে কি প্রথম মেয়ে, এটা দ্বিতীয় মেয়ে, এটা হচ্ছে কি তৃতীয় মেয়ে। প্রথম মেয়ে থেকে 4জন সন্তান, অনুরূপভাবে দ্বিতীয় মেয়ে থেকেও 4টা সন্তান, তৃতীয় মেয়ে থেকেও 4টা সন্তান। আচ্ছা, তাহলে এখানে 4টা 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 12টা সন্তান। দেখবেন বুড়ির নাতিপুতি হচ্ছে 12 জন, মেয়ে হচ্ছে 3 জন। এখন এরা যখন জন্মগ্রহণ করে তখন তাদের নাম দিতে হয়, তাই না? তো আমাদের ধরো আমার নাম বেলাল হোসেন, হয়তো আমার আব্বুর সঙ্গে হোসেন ছিল, আব্বুর নাম ধরো হাসেন, হাসেন তার সঙ্গে হোসেন, ঠিক আছে। তাহলে বাবার নামের সঙ্গে কিছু কিছু জিনিস সন্তানের নামের সঙ্গে এড করে দেওয়া হয়, তাই না? যেমন আমার এই ঈশ্বরের নাম ছিল সাদমান ইবনে ওয়াহিদ, আর তার বাবার নাম ছিল ওয়াহিদুর রহমান। তাহলে কি হলো? বাবার নাম থেকে কিছু এখানে এড করে দিল না? তাহলে এখানে টেন্সে যখন নাম লেখা হচ্ছে তখন ভাবতেছে যে আমার তো নানি ছিল, ঠিক আছে, তো নানির নাম কি ছিল? টেন্স। তার মেয়েদের নাম হচ্ছে টেন্স তো আছেই, সাথে কি প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। আরেকটা মেয়ে টেন্স তো আছেই, পাস্ট টেন্স। আরেকটা মেয়ে কি টেন্স আছে, সেটা হচ্ছে ফিউচার টেন্স, মানে নামের শেষে টেন্স আছে। এখন প্রথম মেয়ে যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তার প্রথম সন্তান যেটা হলো সেটাকে বলা হলো ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স। এই যে
প্রেজেন্ট তো আছে, টেন্স আছে, নাম হচ্ছে ইনডিফিনিট। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে বলার জন্য আমরা বলতেছি যে প্রেজেন্ট আগে বলবা, তারপরে ইনডিফিনিট টেন্স। আর বোঝার জন্য বলতেছি যেখানে পিটি ছিল মানে প্রেজেন্ট টেন্স ছিল, যে প্রেজেন্ট টেন্স তার আগে হচ্ছে ইনডিফিনিট। তাহলে 3 নাম্বার 2 নাম্বার যে নাতি এটা, ঠিক আছে, এর নাম কি হবে? এর নাম হবে কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স। তার মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরেরটার নাম কি হবে? পারফেক্ট কি বলো? পারফেক্ট টেন্স। পারফেক্ট প্রেজেন্ট টেন্স। কারণ পিটি তো লিখতেই হবে, তাকে নতুন একটা নাম এড করে দাও, সেটা হচ্ছে পারফেক্ট। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরটা কি হবে? তারপরটা পিটি তো থাকবেই, কন্টিনিউ। তার আগে পারফেক্ট হবে, ঠিক আছে, তার আগে কন্টিনিউয়াস দেই সি, এর আগে দেই পি, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স। এটাকে আমরা বলার সুবিধাতে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যখন আমি দেখলাম যে প্রথম নাম হচ্ছে ইনডিফিনিট, দ্বিতীয় নাম হচ্ছে কন্টিনিউয়াস, তৃতীয় নাম হচ্ছে পারফেক্ট, চতুর্থ নাম হচ্ছে কি? পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝছো? প্রথমের নাম ইনডিফিনিট নাতির, প্রেজেন্ট টেন্সও থাকবেই, সবগুলোর নামের সঙ্গে এটাও থাকবে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন যদি পাস্টে যাই, পাস্টের ক্ষেত্রে এই নামগুলাই থাকবে, মানে এখানে ইনডিফিনিট, এখানে ইনডিফিনিট থাকবে, কন্টিনিউয়াস এখানে কন্টিনিউয়াস থাকবে, পারফেক্ট এখানে পারফেক্ট থাকবে, এখানে থাকবে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন তো পাস্টের ছেলে মেয়ে এগুলা, তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ফিউচার বলতে আমার সন্তানগুলোর নাম কি হবে? তার নাম এই চারটাই থাকবে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু কি বলবা? ফিউচার টেন্স এড করেছি। এই হচ্ছে বুড়ির কাহিনী বা টেন্সের কাহিনী, ঠিক আছে? তো আমরা যতগুলো আমরা কথা বলি, যতগুলো আমরা সেন্টেন্স বলি, এই সবগুলো সেন্টেন্সই কোনো না কোনো সময়ের ভিতরে পড়ে যাবে, হয় অতীতে পড়বে, না হয় বর্তমানে পড়বে, না হয় ভবিষ্যতে পড়বে। এবং কি এই সেন্টেন্সগুলো 4টা টেন্সের, সরি 12টা টেন্সের ভিতরে পড়ে যাবে, প্রেজেন্ট, মাই পাস্ট আর ফিউচার। প্রত্যেকটার ভিতরে 4টা, যে কোনো একটা জায়গায় পড়ে যাবে। এখন আমি যদি বলি স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, দাঁড়াও, তাই না? তাহলে দাঁড়াও, এটা কি? এটা কি অতীতে গেছে না ফিউচারে গেছে, না এই মুহূর্তে বলতেছি আমি? এখন বলতেছি, তাহলে এটা কি প্রেজেন্টের ভিতরে পড়ে যাচ্ছে? আচ্ছা, স্ট্যান্ড আপ তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, মানে যেটাতে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে এবং অবজেক্ট আছে, ঠিক আছে? আমরা কোচিং এ বসে আছি, আমরা কোচিং এ বসে আছি। আমরা কোচিং এ বসে আছি, বাংলা। তাহলে আমরা মানে কি? উই, ঠিক আছে? কোচিং এ মানে কি? কোচিং এ দাও, সি ও এ সি এইচ আই এন জি, কোচিং এ। মানে কোচিং মানে কোচিং, এ মানে আগে ইন দিতে হবে, ইন কোচিং। তাহলে বসে আছি মানে কি? বসে আছি মানে সিট। তাহলে উই সিট ইন কোচিং, আমরা কোচিং এ বসে আছি। বাংলায় বসে আছি মানে ভার্বটা লাস্টে থাকে, আর ইংলিশের ভিতরে মাঝখানে বসে। বাংলা এবং ইংলিশের মধ্যে এটাই পার্থক্য, শুরুতে সাবজেক্ট, এখানে শুরুতে সাবজেক্ট, মাঝখানে কি হবে? ভার্বটা বসবে। মানে এখন বাংলায় যেটা আছে কাজ করা বোঝাচ্ছে, হওয়া বোঝাচ্ছে, করা বোঝাচ্ছে, খাওয়া, থাকা, এগুলো বোঝাচ্ছে, ওইটা হবে মাঝখানে। আর এখানে যে অবজেক্টটা আছে এটা হবে লাস্টে, এটুকুই পার্থক্য। আচ্ছা, তাহলে উই সিট ইন কোচিং, আমরা কোচিং এ বসে আছি, ঠিক আছে? তাহলে উই সিট ইন কোচিং, এটা হচ্ছে ইংলিশ, এটা আমরা বুঝতেছি না যে এটা আসলে প্রেজেন্টে না পাস্টে না ফিউচারে, কিন্তু আমরা এটা দেখে তো বুঝতে পারতেছি আমরা কোচিং এ বসে আছি। এটা কি ফিউচার, পাস্ট বা প্রেজেন্ট? প্রেজেন্ট না, এটা কি প্রেজেন্ট। আচ্ছা, এখন তুমি যে কোচিং এ বসে আছো, এটা প্রেজেন্ট বুঝলাম, প্রেজেন্টের ভিতরে কোনটা? ইনডিফিনিট। এই মুহূর্তে বসতেছো নাকি বসেছিলা পরে উঠে গেছো?
নাকি রেগুলার বসো, নাকি 2 ঘন্টা ধরে বসে আছো? কোনটার ভিতরে যায়? আমরা কোচিং এ বসে আছি, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটও বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়। কেন কন্টিনিউয়াস? বসে আছো মানে কি বসতেছো, বা মানে বসে মানে বসে তো আসছোই, এবং সেটা কি কন্টিনিউ রাখছো, তাই না? মানে বসে উঠে যাও নাই তো, বসে যখন তুমি বসছো তখন থেকে এখন পর্যন্ত বসেই আছো, আর কিছুক্ষণ থাকবা। তার মানে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটও বলা যাবে, কন্টিনিউয়াস বলা যাবে, ঠিক আছে? কিন্তু তাহলে এটা বাংলা দেখে আমরা বুঝলাম যে যেহেতু প্রেজেন্ট হবে, এন্ড প্রেজেন্টের কোনটা হবে সেটা আমরা বলে ফেললাম যে হয় ইনডিফিনিট হবে না হলে কন্টিনিউয়াস হবে। কিন্তু শুধুমাত্র ইংলিশ দেখে, ইংলিশ সেন্টেন্স দেখে আমরা বুঝবো কেমনে যে এটা আসলে ইনডিফিনিট নাকি কন্টিনিউয়াস? বোঝার সিস্টেম হচ্ছে সাবজেক্ট থাকবে, ঠিক আছে, V1 থাকবে, আর অবজেক্ট থাকবে। সাবজেক্ট ওই V1 মানে ভার্বের 1 নং ফর্ম, ভার্বের 3টা ফর্ম মনে আছে? শুনছিলা কখনো? হ্যাঁ, ভার্ব নিয়ে আবার বিস্তারিত পরবর্তী পড়াবো না, কিন্তু একটা ভার্বের 3টা ফর্ম থাকে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর একটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে বলা হয় V1, পরেরটাকে V2, পরেরটাকে V3। তাহলে ওই ভার্বের V1 থাকবে, মানে প্রথম ফর্মটা থাকবে, সাবজেক্ট থাকবে, লাস্ট অবজেক্ট থাকবে। এরকম আকারে যদি কোনো সেন্টেন্স তুমি দেখো, ওই সেন্টেন্সকে বলে ফেলবা কি টেন্স? ইনডিফিনিট। ইনডিফিনিট কি প্রেজেন্ট না পাস্ট? obviously present indefinite tense। ইনডিফিনিট বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ প্রেজেন্ট এটা। তাহলে একটু আগে যে বললাম আমি কন্টিনিউয়াস, ওটা কেমনে বুঝবা? ওটা হচ্ছে সাবজেক্ট থাকবে, এখন থাকবে am অথবা is অথবা are, এই 3টা থেকে যে কোনো একটা থাকবে। আগে সাবজেক্ট, 3টা থেকে যে কোনো একটা থাকবে। এরপর থাকবে V1, এরপর থাকবে V1 এর সঙ্গে ing, এরপর থাকবে অবজেক্ট। কি থাকবে? সাবজেক্ট থাকবে, এই যে সাবজেক্ট ছিল সাবজেক্ট আছে, এই যে অবজেক্ট ছিল অবজেক্ট আছে, এই যে V1 ছিল V1 আছে, কিন্তু অতিরিক্ত কি ing, অতিরিক্ত হচ্ছে am is are, ঠিক আছে? এই 3টা এখানে আছে, আরো অতিরিক্ত এই জিনিসগুলো আছে, তখন এটাকে বলবা কি? বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি শুধু এই 3টাই থাকতো তাহলে কি বলতাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কথা ক্লিয়ার? আচ্ছা, তার মানে এগুলোর কিছু একটা স্ট্রাকচার আছে, গঠন আছে। আমি আর বাদকে দেখি কেমনে বুঝবো? তার চুলগুলো এমন, তার চেহারা এমন, সে উঁচা লম্বা, তাই না? তার এরকম শ্যামল বর্ণ, তার কতগুলো স্টাইল এরকম, তার মানে কি তার বৈশিষ্ট্যগুলো আমি বলতেছি না সে কেমন, এই বৈশিষ্ট্য হচ্ছে গঠন, বাকি স্ট্রাকচার। তোমাকে দেখে আমি বুঝবো যেটা আরমান, তার মানকে আমি আগে তো দেখি নাই, না দেখি কেমন বুঝতে পারতাম যে ও কেমন, এখন দেখলাম আমরা বলতে পারবো একটু ফর্সা হবে, একটু লম্বা হবে, স্বাস্থ্য একটু কম, ঠিক আছে, তার কথাগুলো এরকম, তার চুলগুলো এরকম। তাহলে এগুলা কি? তার চেহারার বৈশিষ্ট্য বলতেছি না, এটাই হচ্ছে গঠন বা স্ট্রাকচার। তার মানে এই 12টা যে টেন্স হয়, প্রত্যেকটা কথাই কোনো না কোনো টেন্স হয়ে যায়। তাহলে এটা বুঝবো কিভাবে? তার গঠন দরকার, স্ট্রাকচার দরকার। তার মানে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার জানতে হবে বা গঠন জানতে হবে। সেগুলো আমরা আগে লিখে নেব, লিখে নেওয়ার পর তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা আসলে কোনটা, ঠিক আছে? তো আমরা স্ট্রাকচারগুলো আগে লিখে নিই।